আলোদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদি নয়, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার। নির্বাচনের পর বিভিন্ন স্থানে সহিংসতা, বগুড়ায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা। নোয়াখালীতে শাপলাকলিতে ভোট দেয়ায় ধর্ষণের অভিযোগ, এখনও মামলা হয়নি। এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদি নয়, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালনন্দ শর্মাও আসবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বেশ কিছু দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতে 16 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আসবেন। বাংলাদেশের নতুন সরকারের শপথ নেবার সম্ভাব্য দিন 17 ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত আছে। এজন্য নরেন্দ্র মোদি ঢাকা আসছেন না। এর পরিবর্তে ভারত লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে বলে দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। সন্ধ্যা 7টায় প্রথমে জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাবেন তিনি। রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তিনি থাকেন বেইলি রোডে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপি চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের বাসায় যাচ্ছেন। ভোট পুনর্গণনা এবং ঢাকা 8 আসনের শপথ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে এই আবেদন করেন। আবেদনটি ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। ঢাকা 8 আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের বিষয়ে উল্লেখ করেছেন তিনি। আসনটিতে 11 দলীয় জোটের পক্ষে শাপলাকলির প্রার্থী ছিলেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বগুড়ায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া আরও বেশ কিছু স্থানে সহিংসতা হয়েছে। সকালে নিহতের বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরিবহন ব্যবসায়ী সাইফুল ইসলাম গভীর রাতে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরতেন। টাকা ছিনিয়ে নিতে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাই নয়, পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। এদিকে ভোলার চরফ্যাশনে মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুর রহিম ভুটু নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া পাবনা সদরের ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে আগামী 4 মার্চ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করেছে। গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যার অভিযোগে মামলা হয়। সকালে মামলায় গ্রেফতার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মামলাটির আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক। গত 3রা ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। টাঙ্গাইল ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে
মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান। নিহতরা হলেন গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ও ভ্যান চালক মোহাম্মদ আমির আলী এবং একই এলাকার শরীফউদ্দিন। এদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার বেলা 11টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত 1:30টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের পদরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম সহ 6 জন আহত হন। নওগাঁর ধামাইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। সকালে উপজেলার মঙ্গলবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা জানায়, ধামাইরহাটের তেঁতুলতলি মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এন্তাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। এন্তাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এই তথ্য ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে দোকান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে প্রাথমিকভাবে তদন্তে 2 দফায় মারামারির তথ্য পেয়েছে পুলিশ। গতকাল দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারামারির ঘটনায় চিকিৎসা নিতে আসেন এক গৃহবধূ সহ কয়েকজন। হাসপাতালের জরুরি বিভাগে এসে ওই নারী নিজেকে ধর্ষণের শিকার বলে দাবি করেন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারীকে দেখতে হাসপাতালে যান নোয়াখালী 6 আসনের বিজয়ী প্রার্থী এনসিপি নেতা হান্নান মাসুদ। তার দাবি, শাপলাকলিতে ভোট দেয়ায় ধর্ষণের শিকার হতে হয়েছে নারীকে। তবে ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পায়নি পুলিশ। প্রাথমিক তদন্তে ওই স্থানে 2 দফায় মারামারির ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। ওনার ঘর বাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে, সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং ওনার এটা তো হচ্ছে হসপিটালের মেডিকেল টিম কাজ করার কথা ছিল। পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই, ধরনের একটা ভাব নিচ্ছেন। এবং হচ্ছে আপনাদের হসপিটাল তত্ত্বাবধায়ককে আমি হসপিটালে এসে পাচ্ছি না। আমি বারবার এখান থেকে ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ করে বসে আছেন। এইটা তো আরেক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতেছে। উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। আমরা প্রাথমিকভাবে যে প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ। স্বামীর নিষেধ উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তালাক দেয়া ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার 3 সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুর বাড়িতে গিয়ে এই ঘোষণা দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় ওই গৃহবধূর সংসার পরিচালনা, সন্তানদের ভরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব নেয় বিএনপি। এ সময় ফেনী 1 আসনের বিজয়ী প্রার্থী রফিকুল আলম মজনু সহ স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রতি মাসে পরিবারের খরচের অর্থ জহুরার কাছে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে জহুরা ও তার পরিবারের বসবাসের জন্য একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাউসার তার স্ত্রী জহুরাকে তালাক দেন। কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, রোববার ভোরে কুমিল্লা সদরের বিবির বাজার বিওপির
বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এই সময় সীমান্ত থেকে প্রায় 500 গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত পণ্যের মূল্য 59 লাখ বলে জানিয়েছে বিজেপি। ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর 999-এ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেছেন বাবা আব্দুল বারেক খান। এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ আব্দুল বারেক খানকে আটক করেছে। গত রাত 3টায় উপজেলার আমুয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেহেদি হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকার জন্য বাবা মায়ের ওপর হামলা চালাতো। এমনকি এলাকাবাসীকেও মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ রয়েছে। গতকাল সকালে শুভ তার বাবার কাছে 3 লাখ টাকা চায়। এক পর্যায়ে টাকা না পেলে বাবা মাকে হত্যার হুমকি দেয়। পরে রাত 3টার দিকে শুভর বাবা বারেক খান ঘুমন্ত ছেলে শুভকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে এবং 999-এ কাঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেও ব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় উপত্যকাটিতে অন্তত 10 জনকে হত্যা করেছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়ায় এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনার মধ্যেই গাজায় নতুন করে এসব রক্তপাতের ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এখন 1620টিতে দাঁড়িয়েছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 601 জন ফিলিস্তিনি নিহত এবং 1607 জন আহত হয়েছেন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 72,061 জনে পৌঁছেছে। আহত হয়েছে 1,71,715 জন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যে দুর্বৃত্তরা 3টি গ্রামে হামলা চালিয়ে অন্তত 32 জনকে হত্যা করেছে। হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয়া হয়। স্থানীয় কর্মকর্তা ও প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় সময়ে শনিবার ভোরে এই হামলার লক্ষ্য ছিল তুঙ্গা মাকেরি, কঙ্গোসো ও পিসা গ্রাম। নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র বলেন, তুঙ্গা মাকেরিতে 6 জন নিহত হয়েছে। হামলার সময় অনেক বাড়িঘরেও আগুন দেওয়া হয় এবং অনেককে অপহরণ করা হয়েছে। অপহরণের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। তবে হামলার শিকার আরেক গ্রাম কনকোসোতেই বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে। সেখানে প্রায় সব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 4 জন নারীকে অপহরণ করা হয়। কনকোসোতে হামলার পর দস্যুরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে বলে তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রয়টার্স জানিয়েছে, 3টি গ্রাম মিলে নিহতের সংখ্যা 32 জনের মতো। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আইএসআইএলকে লক্ষ্য করে 30টির বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একই সময়ে অপারেশন হক আই এর আওতায় বহু যোদ্ধা নিহত ও আটক এবং একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। শনিবার বিবৃতিতে সেন্টকম জানায়, 3 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় আইএসআইএল এর 30টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সন্ত্রাসী সংগঠনটির অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী গত 2 মাসে চালানো অভিযানে 50 জনের বেশি যোদ্ধা নিহত এবং আটক হয়েছে এবং আইএসআইএল এর প্রায় 100টি অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এছাড়া গত শুক্রবার মার্কিন সেনাবাহিনী সিরিয়া থেকে হাজারো আইএসআইএল বন্দীকে ইরাকে হস্তান্তর করেছে। সেখানে তাদের বিচার হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের নেতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ জানিয়ে তার চিকিৎসার দাবিতে বিক্ষোভ ও পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দল। এমন চাপের মুখে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই অবনতির দিকে গেলে তার চিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশটির পার্লামেন্টে দুদিন ধরে এই অবস্থান কর্মসূচি চলছিল। এমনকি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শাহিদ আফ্রিদি সহ দেশটির অনেক সাবেক ক্রিকেটার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। রাশিয়ার বিরোধী দলের প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাভালনিকে ডার্ট ব্যাংকের বিষাক্ত উপাদান থেকে তৈরি করা বিষ ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। শনিবার জার্মানির বার্লিনে নিরাপত্তা সম্মেলনে যুক্তরাজ্য জানায় তারা এবং তাদের মিত্ররা নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা যাচাই করে এমন বিশ্বাসে পৌঁছেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি লিখেছে, নাভালনির শরীরে পাওয়া উপাদানে যে বিষ ছিল সেটির নাম এপিবাটিডিন। এটি ইকুয়েডরের বিষাক্ত ডার্ট ব্যাংক থেকে পাওয়া অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক অ্যালকালয়েড বিষ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, সাইবেরিয়ায় কারাগারের বন্দী থাকা নাভালনির ওপর এই প্রাণঘাতী বিষ প্রয়োগের সামর্থ্য, উদ্দেশ্য এবং সুযোগ সবই রাশিয়ার সরকারের ছিল। রাশিয়া নাভালনিকে হুমকি হিসেবে দেখত বলে অভিযোগ করেন তিনি। তবে রাশিয়ার সরকার যুক্তরাজ্যের এই দাবিকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছে। 2024 সালের 16 ফেব্রুয়ারি সাইবেরিয়ায় পেনাল কলোনি কারাগারে মৃত্যু হয় 47 বছর বয়সী নাভালনির। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মোদি নয়, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার। নির্বাচনের পর বিভিন্ন স্থানে সহিংসতা, বগুড়ায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা। নোয়াখালীতে শাপলাকলিতে ভোট দেয়ায় ধর্ষণের অভিযোগ, এখনও মামলা হয়নি। এই ছিল এখনকার মতো। এরপর সন্ধ্যা 6টা 40 মিনিটে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।